প্রিয় শিক্ষার্থীরা, মহামারীর এই দুশ্চিন্তাযুক্ত সময়ে মহান আল্লাহ তাআলার কাছে সকলের মঙ্গল কামনা করছি। তিনি যেন আমাদের অতি দ্রুত চিন্তামুক্ত সুস্থ একটি পরিবেশ দান করেন। আমরা যেন আমাদের প্রাত্যহিক কাজগুলোতে আনন্দের সাথে মনোনিবেশ করতে পারি। বিবিএস প্রথম বর্ষের ছাত্রীরা, আজ তোমাদের সাথে থাকছি আমি ফেরদৌসী বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ, চট্টগ্রাম। স্বাগতম। আজ অধ্যায় চ্যাপ্টার 9 ফিনান্সিয়াল স্টেটমেন্টস, বাংলায় আর্থিক বিবরণী সমূহর চ্যাপ্টার থেকে তোমাদের আরও একটি সালের অঙ্ক নিয়ে এসেছি। গত ক্লাসে তোমাদের একটি সালের অঙ্ক করিয়েছিলাম এবং যারা তোমরা ফলো করছো তারা কেউ কেউ কাজ দেখিয়েছো, তবে সংখ্যায় খুবই কম। আমি আশা করব আজকে আমার সংখ্যা আরও বাড়বে। আজকের হলো 2016 সালের একটি বড় অঙ্ক নিয়ে এসেছি। এখন অঙ্কটা বড়, তবু এটা পরীক্ষায় এসেছিল তখন আমাদের করতেই হবে। আর আমরা যত বড় অঙ্ক করব তত আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা ছোট ছোট অঙ্কগুলোতে আর কোনো সমস্যায় পড়তে হবে না। তোমরা দেখতে পাচ্ছ এই যে এনইউ, বিবিএ, অনার্সে এসছে। আগেও বলেছি তোমাদেরকে যে পাস এবং অনার্সের অঙ্কগুলো আমাদের একই রকম। আচ্ছা, এবার আসো পড়ছি। দ্য ফলোয়িং ইজ দ্য আনএডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অফ টিশা কোম্পানি লিমিটেড। আনএডজাস্টেড মানে অ্যাডজাস্ট করা হয় নাই। আনএডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স জানো, ট্রায়াল ব্যালেন্স তো কি এরকমই। আচ্ছা, এবার আসো আমরা কি কি আইটেম আছে এখানে। ক্যাশ, নগদ, অ্যাকাউন্টস রিসিভেবল, প্রাপ্য হিসাব, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। 1/2014। 1 মানে কি? জানুয়ারির 1 মানে হলো আমাদের প্রারম্ভিক মজুদ। আচ্ছা, তারপর প্রিপেড ইন্স্যুরেন্স অর্থাৎ বিমা অগ্রিম। স্টোর ইকুইপমেন্ট, যন্ত্রপাতি বলো, অফিস সামগ্রী বলো, একই কথা। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্ট অর্থাৎ এই যে স্টোর ইকুইপমেন্টটা আছে না, এই স্টোর ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েশন ধরা হয়েছে এবং সেটা স্টোর ইকুইপমেন্ট থেকে বাদ দিয়ে দেখানো হয়নি, তাই এটা প্রথমত দায়ের দিকে দেখিয়েছে। যে দেখো 18,000। আমরা কি করব, যখন অঙ্ক করব তখন নতুন করে যে ডেপ্রিসিয়েশন হবে সেটা প্লাস এটা, এই দুটো যোগ করে তারপর আমরা স্টোর ইকুইপমেন্ট থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিব। তবে ইনকাম স্টেটমেন্টে আমরা এটা কিন্তু দেখাবো না। আমরা ইনকাম স্টেটমেন্টে নতুন করে যেটা হবে সেটাই শুধু দেখাবো। আসো একটু ভালো করে তোমরা শুনো, কারণ এখানে আমি বুঝিয়ে নিচ্ছি, পরে শুধু অঙ্কটা আমি জাস্ট হালকাভাবে তোমাদের বুঝিয়ে যাব, কারণ এখানেই আমি প্রশ্নটাই আমি ভালো করে বুঝিয়ে নিচ্ছি। কাজে প্রশ্ন যদি আমি ভালোভাবে না বুঝতে পারি তাহলে কিন্তু আমি সমাধান ভালোভাবে করতে পারবো না। কাজে সমাধানে যেহেতু আমি বুঝাবই, কিন্তু তার আগে আমি ভালোভাবে তোমাদের প্রশ্নটা বুঝাতে চাইছি। তোমরা একটু অবশ্যই মনোযোগের সাথে বুঝতে হবে। ক্যাপিটাল তো জানো, মূলধন, মালিকানা সত্ত্ব, ড্রয়িংস, মালিকানা সত্ত্বকে কমাবে, মাইনাস হবে। সেলস হলো রেভিনিউ, যেটা ইনকাম স্টেটমেন্টের ফার্স্ট আইটেম। সেখান থেকে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স আমরা বাদ দিব। রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স মানে ফেরত এবং অ্যালাউন্স, এটা আমরা সেলস থেকে বাদ দিই। সেলস ডিসকাউন্ট মানে হলো বাট্টা, বিক্রয় বাট্টা, এটাও আমরা সেলস থেকে বাদ দিই। এই দুটো আইটেম বাদ দেওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যদি আমাদের বিক্রয় সম্পর্কিত কোনো কিছু না থাকে তাহলে নেট সেলস বেরিয়ে যাবে। তারপর আসো পারচেজ মানে ক্রয়। ফ্রেট আউট, ফ্রেটটা আসলে
মালবাহী অর্থে যা বোঝায় আর কি। যেমন ধরো তোমরা শুনে থাকবে মালবাহী ট্রেনের কথা, তারপরে জলযান জাহাজে করেও তোমার মাল পরিবহন করে। এই ফ্রেট আউটটা হলো তোমার আমাদের কাছ থেকে ভাড়া বাবদ টাকা তোমার পরিচালন যেটা, যেমন ধরো একটা হলো ফ্রেট ইন আর একটা হলো ফ্রেট আউট। ফ্রেট ইনটা হলো একেবারে প্রত্যক্ষ ব্যয় আর ফ্রেট আউটটা হলো পরোক্ষ ব্যয়। আচ্ছা, তোমার যেমন মালগুলো তোমার বিক্রেতার কাছে অর্থাৎ ক্রেতার কাছে পৌঁছে দেওয়া, সেটার জন্য আমরা ফ্রেট আউট ইউজ করব। আর ফ্রেট ইন হলো আমরা যে উৎপাদনের জন্য যে মালগুলো ক্রয় করবো এবং সেগুলো আনতে যে খরচ হবে সেগুলো হলো ফ্রেট ইন। ফ্রেট ইনটা আমরা দিব তোমার সরাসরি প্রত্যক্ষ খরচ হিসাবে আমরা তোমার কি বলে কস্ট অফ গুডস সোল্ডস বের করার জন্য তখন আমরা ফ্রেট ইনটা দিয়ে থাকি। আর ফ্রেট আউটটা দিব আমরা অপারেটিং এক্সপেন্সে অর্থাৎ পরিচালন ব্যয়। তারপর আসো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হলো, অ্যাডভার্টাইজিং তো তোমরা জানো বিজ্ঞাপন খরচ আমরা পরিচালন ব্যয়ে দিয়ে থাকি। স্যালারিস এক্সপেন্স বেতন খরচ পরিচালন ব্যয়ে দিয়ে থাকি। ইউটিলিটিস এক্সপেন্স ইউটিলিটিসদের এমনিতে উপযোগ খরচ বলে, আর আসলে এটা মানে হলো তোমার যেমন ধরো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রিসিটি ব্যয় আছে, টেলিফোন ব্যয় আছে, তারপর তোমার ওয়াসা ব্যয় আছে, এই সমস্ত ব্যয়গুলোকে উপযোগ খরচ বলে। ঠিক আছে, এটা আমরা পরিচালন ব্যয় দিব। রেন্ট এক্সপেন্স ভাড়া তো খরচ, এটা জানো পরিচালন ব্যয় যাবে। তারপর পেকিং এক্সপেন্স, পেকিং খরচ জানো, প্যাকেট করার জন্য যে খরচ আর কি, পেকিং এক্সপেন্স, এটাও আমরা পরিচালন ব্যয় দিব। যদি সেটা আমরা কিন্তু পেকিং দুই জায়গায় দিতে পারি, এখানে পেকিং খরচটা আমরা পরিচালনে দিব। যদি আমরা বুঝতে পারি যে এই পেকিংটা তোমার প্রত্যক্ষ খরচ, তাহলে সেটা আমরা প্রথমেই কস্ট অফ গুডস সোল্ডে দিব। আর যদি এখানে বোঝা যাচ্ছে যে পেকিং এক্সপেন্সটা আমার পরিচালন ব্যয়। আচ্ছা, ইন্টারেস্ট এক্সপেন্স এটাও আমরা পরিচালন ব্যয় দিব, এবং সেটা হবে আমরা কি করি নন অপারেটিং এবং অপারেটিং দুটো ব্যয়। তো নন অপারেটিং এক্সপেন্স বলতে আমরা এই ইন্টারেস্ট এক্সপেন্সটাকে ধরে থাকি। অর্থাৎ পরিচালন মানে কি, ব্যবসার সাথে ব্যবসা পরিচালনার জন্য সরাসরি সম্পৃক্ত যেগুলো, আর এটা কিন্তু সরাসরি সম্পৃক্ত না। ইন্টারেস্ট এক্সপেন্সটা হলো তোমার আমরা যে ঋণ নিয়ে থাকি, তারপরে অন্যান্য যে তোমার দায়ের ব্যাপারে যে ইন্টারেস্ট তৈরি হয়, আমাদের ব্যয় হয়, সেটাকে ইন্টারেস্ট এক্সপেন্স বলে। আর এটা হবে নন অপারেটিং এক্সপেন্স। আবার পরবর্তীতে আসে ইন্টারেস্ট রেভিনিউ, এটাও নন অপারেটিং ইনকাম, অর্থাৎ আমাদের ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত না এটা। যেমন ধরো ইনভেস্টমেন্ট করেছি, সেখানে আমরা কিছু ইন্টারেস্ট পেয়েছি, সেটা আমরা নন অপারেটিং ইনকাম হিসাবে যোগ করব। আচ্ছা, তারপরে আসো সাপ্লাইজ হলো আসলে আমরা ব্যবসায়ের কাজে খরচ করার জন্য কিছু যন্ত্রপাতি, কিছু সামগ্রী ক্রয় করি, যেটা খরচ করার পরে দেখা যায় যে কিছু হাতে থেকে যায়, সেটাকে সাময়িকভাবে আমরা সম্পত্তি হিসাবে দেখাই। সাপ্লাইজ কত আছে 2000, পরবর্তী বছরে আবার এগুলো খরচ হয়ে যায়, তখন আমরা খরচ হিসাবে ইনকাম স্টেটমেন্টে দেখাই। তারপরে আর্ন রেন্ট, এটা আবার দেখো দেওয়া আছে কোথায়, এটা দেওয়া আছে দেখো তোমার দায়ের দিকে। তার মানে কি, রেন্টটা এখানে রিসিপ্ট অর্থে, অর্থাৎ আয় হিসাবে আমরা অগ্রিম পেয়ে গেছি, তাই এটা দায়ের দিকে দেখানো হয়েছে। এই গেল তোমার রেওয়া মিলের আইটেমগুলো বুঝিয়ে বললাম। আমি তো একবার বললাম, আরেকবার বলার কোনো দরকার নেই, কারণ তোমরা যখন ভিডিওটা দেখো, তোমরা যতবার ইচ্ছা ততবার আমার এই বোঝানোটা শুনতে পারবে, তাহলে আমার আরেকবার বলার দরকার নেই। নেক্সট, এবার আমরা অ্যাডজাস্টমেন্টে যাই। অ্যাডজাস্টমেন্টে কি আছে দেখো,
ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এট দ্য রেট অফ 200 পার মান্থস, অর্থাৎ ইন্স্যুরেন্সটা প্রতি মাসে 200 টাকা করে এক্সপায়ার্ড হয়, অর্থাৎ খরচে পরিণত হয়। ইন্স্যুরেন্স খরচ প্রতি মাসে 200, তাহলে আমাদের এক বছরের হিসাব আমরা করছি, তাহলে 12 দিয়ে 200কে গুণ করলে কত হয়? 2400। আর এই 2400 হলো 200 গুণ 12। 12 দিয়ে কেন করব? কারণ আমরা এক বছরের হিসাব করছি। আচ্ছা, তাহলে এই 200 দিয়ে 12কে গুণ করলে 2400, তাহলে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড অর্থাৎ ইন্স্যুরেন্স খরচ দেখাতে হবে আমাদের 2400। আচ্ছা, আর এটা কোথায় যাবে? পরিচালন ব্যয়, ইনকাম স্টেটমেন্টে। অ্যান্ড ইনভেন্টরি কাউন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার শোজ টাকা 500 অফ সাপ্লাইজ। কিছুক্ষণ আগেই তোমাদের আমি সাপ্লাইজ সম্পর্কে বলেছি যে সাপ্লাইজটা হলো আমরা কিছু জিনিসপত্র ক্রয় করি যেগুলা ব্যবসায় ব্যবহারের জন্য, ছোটোখাটো জিনিস, সেগুলো দেখা যায় যে ব্যবহার করার পরে কিছু থেকে যায়, তাহলে সেগুলো আমরা কি করব? যেমন ধরো আমরা হিসাব লেখার জন্য কলম ক্রয় করি, অনেকগুলো ক্রয় করেছি, মনে করো 1 ডজন 2 ডজন এরকম, সেখান থেকে মনে করো যে এই বছর খরচ হলো 1 ডজন কিনলে মনে করো 10টা খরচ হয়ে গেছে অথবা 8টা খরচ হয়ে গেছে, তাহলে আর 4টা কলম রয়ে গেল, এটা সাময়িকভাবে রয়ে গেল। তো এইগুলোকে আমরা বলবো সাপ্লাইজ অন হ্যান্ড, অর্থাৎ 500 টাকার সাপ্লাইজ আমাদের হাতে আছে, তাহলে আমাদের রেওয়া মিলে ছিল 2000 টাকার সাপ্লাইজ, সেখান থেকে 500 টাকা যদি থাকে তাহলে 1500 টাকা আমাদের সাপ্লাইজ এক্সপেন্স দেখাতে হবে। তারপর আসো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, টাকা এন্ডিং, খেয়াল করো এন্ডিং। আর এমনিতেও আমরা জানি অ্যাডজাস্টমেন্টে যেটা দেওয়া থাকে এটা সাধারণত সমাপনী মজুদ পণ্যই দেওয়া থাকে, তারপর আবার এখানে বলেও দিয়েছে এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত? 5000। আর এটা তোমরা জানো, একবার হলো আমরা কি করি? কারেন্ট অ্যাসেটে দিয়ে থাকি, একবার আমরা এই যে মার্চেন্ডাইজ এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে একবার আমরা কারেন্ট অ্যাসেটে দিয়ে থাকি, আর একবার আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য এই এন্ডিং ইনভেন্টরিটা মাইনাস করে দেখাই ইনকাম স্টেটমেন্টে। আচ্ছা, তারপর আসো ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট 400 পার মান্থস, তার মানে প্রতি মাসে 400 টাকা ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েশন হয়। তাহলে আমাদের এক বছরে কত? কারণ আমরা এক বছরে হিসাব করি, এক বছর মানে 12 মাস, তাহলে 400 গুণন 12, তাহলে কত? 4800। তাহলে 4800 টাকা আমার এই বছরের ডেপ্রিসিয়েশন বাবদ এক্সপেন্স দেখাতে হবে। তাহলে নতুন ডেপ্রিসিয়েশন কত হলো? 4800। আর এই 4800 টাকা আমি দেখাবো কোথায়? ইনকাম স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্সে, এবং আমাদের একুমুলেটেড ডেপ্রিসিয়েশন যা ছিল সেটার সাথে এই 4800 যোগ করে আমরা সম্পত্তি পাশে স্টোর ইকুইপমেন্ট থেকে মাইনাস করব ডেপ্রিসিয়েশন হিসাবে। আচ্ছা, আরেকবার বলি, এখানে নতুন ডেপ্রিসিয়েশন বের হলো 400 গুণন 12। 12 কেন? এক বছরের, প্রতি মাসে 400 হলে এক বছরে 4 12 4800, 12 দিয়ে 400কে গুণ করলে 4800 বেরোবে। এই 4800 হলো নতুন ডেপ্রিসিয়েশন, আর এই নতুন ডেপ্রিসিয়েশনটাই ইনকাম স্টেটমেন্টে অপারেটিং এক্সপেন্সে যাবে। আচ্ছা, তারপর আসো আনআর্নড রেন্ট রিসিভড। আমাদের আনআর্নড রেন্ট ছিল দায়ের দিকে, কারণ আমরা তখনও সেটা তোমার রেভিনিউ হয় নাই, আমাদের ইনকাম হয় নাই, না হতেই আমরা পেয়ে গিয়েছিলাম। এখন আমাদের বলছে যে আনআর্নড রেন্ট রিসিভড অন July 1, 2014 ফর 18 মান্থস পিরিয়ড, অর্থাৎ বলছে 18 মাসের আনআর্নড রেন্ট রিসিভড হয়েছে, 18 মাসের। আর এটা হলো জুলাইয়ের 1 তারিখ, 2014 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে। আমরা অঙ্কটা করছি 2014 সালের জানুয়ারির 1 তারিখ থেকে, আর আমরা
রেন্ট রিসিভ হয়েছে আমাদের, আর্নার্ড রেন্ট রিসিভড হয়েছে আমাদের জুলাইয়ের 1 তারিখ থেকে 18 মাসের জন্য। তাহলে আমরা এই বছর কয় মাস পাচ্ছি? আমরা যেটা নাকি আর্ন দেখাতে হবে, রেভিনিউ দেখাতে হবে, সেটা হলো জুলাইয়ের 1 তারিখ থেকে। তাহলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ আমরা 6 মাস ইনকাম দেখাতে পারবো। অর্থাৎ রেন্ট ইনকাম হয়েছে 6 মাস। তাহলে এই রেন্ট ইনকামটা আমরা কোথায় দেখাবো? তোমার রেন্ট ইনকামটা আমরা দেখাবো হলো তোমার কিসের সাথে? অপারেটিং, নন অপারেটিং ইনকামের সাথে দেখাবো, রেন্ট রেভিনিউ। আর কয় মাসের? 6 মাসের। তাহলে কি করতে হবে আমাকে? যত টাকা আছে, আর্নার্ড রেন্ট রিসিভড যত টাকা আছে, তাকে 18 দিয়ে ভাগ করতে হবে। কেন? আমাকে ওই টাকাটা দেওয়া হয়েছিল 18 মাসের জন্য। আচ্ছা, আমরা কি একটু ব্যাকে যাই? তাহলে ভালো হবে। আমরা দেখতে পাবো যে আমাদের আসলে আর্নার্ড রেন্ট কত দিয়েছিল। এই যে দেখো, আর্নার্ড রেন্ট দিয়েছিল 6000। আর্নার্ড রেন্ট কত দিয়েছিল? 6000। আর এই 6000-এর তোমার 18 দিয়ে আমরা ভাগ দিব। পরবর্তীতে যাই, কেন 18 দিয়ে ভাগ দিব? এই যে দেখো, 18 মাস, এই যে 18 মাস। আচ্ছা, তাহলে 18 দিয়ে আমরা কাকে ভাগ দিব? 6000-কে ভাগ দিব, কারণ আমরা আর্নার্ড রেন্ট পেয়েছিলাম 6000। 18 দিয়ে ভাগ দিয়ে 6 মাসের আয় দেখাবো। কেন? কারণ জুলাইয়ের 1 তারিখ দেওয়া হয়েছিল। তাহলে জুলাইয়ের 1 তারিখে যদি দেওয়া হয়, তাহলে জুলাই, তোমরা করো, হিসাব করে দেখো, জুলাইয়ের 1 তারিখ থেকে 2014 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের কয় মাস? জুলাইয়ের 1 তারিখ, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 6 মাস। বুঝতেই পারছো? আচ্ছা, তাহলে আমরা 6 মাসের ইনকাম দেখাবো। আচ্ছা, এবার আসো, 18 দিয়ে 6000-কে ভাগ করলে তোমার যা হয় তা 6 দিয়ে গুণ করলে সম্ভবত বেরোবে। আচ্ছা আচ্ছা, তোমরা করে নিও আর কি, ভাগ করে দেখে নিও। আমরাও পরবর্তীতে যখন ম্যাথসে যাব, এখন এই মুহূর্তে তো আমি ক্যালকুলেটরে দেখাতে পারছি না তোমাদেরকে, তোমরা নিজেরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখাবা, আর আমি তো সলিউশনে দেখাবই। আচ্ছা, স্যালারিজ পেয়েবল 10,000। স্যালারিজ পেয়েবল 10,000। পেয়েবল মানে কি? আমি বিগত অঙ্কগুলোতে তোমাদের বলেছি, পেয়েবল মানে হলো দিতে হবে, দায় তৈরি হয়েছে, অর্থাৎ স্যালারি বকেয়া। তাহলে বকেয়া হলে কি করতে হয়? স্যালারির সাথে এই 10,000 আমরা যোগ করব। ঠিক আছে? বলছে এন্ড অফ দ্য পিরিয়ড বাট নট রেকর্ডেড, অর্থাৎ রেকর্ড করা হয়নি আর কি। 10,000 টাকা যে বকেয়া আছে সেটা রেকর্ড করা হয়নি। তো আমরা রেকর্ড করব, কি করব? স্যালারি যা আছে তার সাথে 10,000 যোগ করব। আর এই 10,000 আরেকটা কোথায় দেখাবো? আমরা আরেকটা দেখাবো কারেন্ট লায়াবিলিটিসে। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তোমাদেরকে আমি বলেছিলাম যে অ্যাডজাস্টমেন্টের এই আইটেমগুলোকে 2, 4, 6 মিনিমাম 2 জায়গায় দেখাতে হবে, মিনিমাম 2 জায়গায়। তাহলে এই যে স্যালারিজ পেয়েবল 10,000 প্রথমে দেখালাম কোথায়? ইনকাম স্টেটমেন্টে অপারেটিং এক্সপেন্স স্যালারিজ এক্সপেন্সের সাথে অ্যাড করে, অর্থাৎ যোগ করে। তারপর আবার দেখালাম কোথায়? লাইবিলিটিস পাশে কারেন্ট লাইবিলিটিস হিসেবে। ঠিক আছে? তারপরে আসো, ইন্টারেস্ট অফ টাকা 500 এক্রুড, অর্থাৎ নোটস পেয়েবলের উপর। নোটস পেয়েবলের উপর হলে কিন্তু দায়ের উপর যে ইন্টারেস্টগুলো হয় সেগুলো কিন্তু ব্যয়, এটা মাথায় রাখবে। তাহলে নোটস পেয়েবলের উপর আমাদের 500 টাকা ইন্টারেস্ট বকেয়া আছে। তাহলে একবার কি তৈরি হলো আমাদের? একবার তৈরি হলো কারেন্ট লায়াবিলিটিস, আর একবার আমরা কি করব? ইন্টারেস্ট এক্সপেন্স আমরা কোথায় দিয়েছি? অপারেটিং এক্সপেন্সে। অপারেটিং এক্সপেন্সের সাথে আমরা যোগ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল তোমার অ্যাডজাস্টমেন্টগুলো আমরা বুঝিয়ে বললাম। যা বলেছি সেগুলো তো রেকর্ড আছেই, তোমরা বারবার করে দেখতে পারবা, আমার কথাগুলো শুনতে পারবা এবং বুঝে নিতে পারবা। তারপরেও আমি বলেছি তোমাদেরকে বারবার যে তোমরা প্রতি সপ্তাহে একটা ক্লাস হয়,
ওই সময়টা তোমরা এই ম্যাথগুলো করবে এবং প্রবলেমগুলো হলে সেগুলো কমেন্ট বক্সে দিবে। আমি তো তোমাদের কমেন্ট বক্সগুলোর দিকে তাকিয়ে থাকি, তোমরা কি কমেন্ট করবে আমি সঙ্গে সঙ্গে সেগুলো সলভ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আসো, আমাদের কি তৈরি করতে হবে বলেছে, মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ মাল্টিপল মানে কি বহু ধাপ, মাল্টিপল স্টেপ মানে হলো বহু ধাপ আয় বিবরণী তৈরি করতে বলেছে আমাদেরকে। বহু ধাপ কোনগুলোকে বলে, যেগুলো নাকি স্টেপ বাই স্টেপ অনেকগুলো ধাপে বিভক্ত, যেমন ধরো অপারেটিং এক্সপেন্সটা 2টা ধাপে বিভক্ত, কি কি সেলিং এক্সপেন্স, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এরকম, তারপরে তোমার প্রথমে রেভিনিউ, এভাবে আমরা স্টেপ বাই স্টেপ যে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করি সেটাকে বলা হয় মাল্টিপল স্টেপ। আচ্ছা, পরবর্তীতে বলো ক্লাসিফাইড ব্যালেন্স শিট অ্যাসেট, একটা আছে আনক্লাসিফাইড, তবে সাধারণত ক্লাসিফাইড ব্যালেন্সটাই আমরা পরীক্ষায় দিয়ে থাকি, এবং এটা বলুক আর না বলুক আমরা কিন্তু ক্লাসিফাইড ব্যালেন্স শিটই সাধারণত করি। ক্লাসিফাইড ব্যালেন্স শিট আমি গত ক্লাসেও বুঝিয়েছি, আজকেও আরেকবার একটু টাচ দিচ্ছি তোমাদের। সেটা হলো ক্লাসিফাইড মানে হলো সম্পত্তিগুলো দায়গুলোকে তোমার এক একটা শিরোনামের অধীনে যে সাজানো হয় তাকেই বলা হয় ক্লাসিফাইড ব্যালেন্স শিট। যেমন ধরো অ্যাসেটের বেলায় তোমার ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আসো আমরা সলিউশনে যাই। সলিউশন, টিশা কোম্পানি লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2014। নেক্সট ডিটেলস, আমরা এই যে দেখো এই ঘরটায় আমরা ডিটেলস লিখবো, আর এখানে আমরা টাকা লিখবো, এখানে আমরা টাকা লিখবো। আচ্ছা, তোমরা আগে এই ঘরগুলোর সাথে পরিচিত আছো, তারপর আরেকবার বলে দিচ্ছি। রেভিনিউ, ইনকাম স্টেটমেন্টে ফার্স্টে আমাদেরকে রেভিনিউই লিখতে হয়। আর রেভিনিউ কি, যদি সেটা হয় ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তাহলে অবশ্যই সেলস, আর যদি হয় সেটা সেবামূলক প্রতিষ্ঠান তাহলে অবশ্যই সেবা আয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি আছে, রেভিনিউ, সেলস, এই তো সেলস কত আছে দেখি, 5,30,000। আচ্ছা, সেখান থেকে আমরা লেস করব সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। আমি যখন প্রশ্নটা বুঝিয়েছিলাম তখন তোমাদের বলেছি, এবং সেটা তোমরা জানো যে রিটার্ন ফেরত সাধারণত মাইনাস হয়। কত, 6,700। কোথার থেকে, 5,30,000 থেকে 6,700 আমাদের মাইনাস হবে। মাইনাস হওয়ার পর আমরা পেয়েছি 5,23,300। আচ্ছা, দেখি তারপরে কি, লেস, এটা থেকে আমাদেরকে আবার সেলস ডিসকাউন্ট লেস করতে হবে। ডিসকাউন্টটা লেস হয় তোমরা জানো। 5,000 লেস করার পর আমরা পাচ্ছি 5,18,300। আমরা এখানে লিখেছি, তার অর্থ হলো আমাদের আসলে অ্যাডজাস্টমেন্টে সেলস সংক্রান্ত আর কোনো আইটেম নাই, এটাই হলো আমাদের নেট সেলস। নেক্সট লেস করতে হবে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কি আসে তোমরা জানো, তবু আমি তোমাদেরকে আরেকবার বলছি। প্রথমে আমাদেরকে বিগিনিং ইনভেন্টরি লিখতে হয়, পারচেজ লিখতে হয়, পারচেজের সাথে সংক্রান্ত যত কিছু আছে তা অ্যাড অর লেস করতে হয়। তারপর তোমার প্রত্যক্ষ ডাইরেক্ট যদি এক্সপেন্স কিছু থাকে সেগুলো যোগ করতে হয়। তারপর সেখান থেকে তোমার এন্ডিং ইনভেন্টরি মাইনাস করতে হয়। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ডে আজকের অঙ্কে কি আছে দেখি, বিগিনিং ইনভেন্টরি আছে, কত আছে, 29,000। তারপরে পারচেজ আছে নিশ্চয়ই, অ্যাড পারচেজ কত আছে, 3,63,400। এই দুটো আমরা যোগ করলাম, যোগ করার পর আমরা নেট পারচেজ পেলাম কত, 3,92,400। এটা থেকে আমরা কি করব, লেস করব এন্ডিং ইনভেন্টরি। তাহলে আমরা কি পেয়ে যাব, কস্ট অফ 5,000 লেস করার পর পেয়ে যাব আমরা এই যে কস্ট অফ গুডস সোল্ড কত, 3,87,400। তাহলে আমরা এখন কি পাবো দেখো, এই যে নেট সেলস অর্থাৎ ইনকাম থেকে এই যে লেস করছি আমরা কস্ট অফ গুডস সোল্ড, লেস করার পর এটা থেকে লেস করার পর আমরা পেয়ে যাব এখন গ্রস প্রফিট 1,30,900। গ্রস প্রফিট পেয়ে গেলাম। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হলো গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সগুলো মাইনাস করা। দেখি
অপারেটিং। এই যে দেখো লেস অপারেটিং এক্সপেন্স। আমাদের অপারেটিং এক্সপেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো সেলিং এক্সপেন্স আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। দেখি এই যে দেখো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স কি কি আছে দেখি আমাদের। এটা কিন্তু আমাদের ইনকাম স্টেটমেন্টেরই আরেকটা অংশ, অর্থাৎ আমার ওই পেজে জায়গা হচ্ছে না বলে আমি এটা লিখছি, তোমরা তো বুঝতেই পারছো। আচ্ছা, ফ্রেট আউট 7,600। ও আচ্ছা, ফ্রেট আউটটা কি আগেও বলেছিলাম, এটা হলো তোমার মালবাহীর ভাড়া। যেমন ধরো মালবাহী ট্রেন আছে, জাহাজ আছে, এগুলাকে ফ্রেট বলে। আর আউট মানে হলো আমরা পণ্য পৌঁছে দেওয়ার জন্য যে ভাড়াটা বহন করি সেটা ফ্রেট আউট, এবং সেটা দেওয়া হয় সাধারণত অপারেটিং এক্সপেন্স হিসাবে। আচ্ছা, তারপর আসো তোমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এগুলো কিন্তু সব সেলিং কেন? সেলসের সাথে সরাসরি সম্পৃক্ত। যেমন অ্যাডভার্টাইজ করলে কি হবে, বিক্রয় বাড়বে, সেই জন্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্স সেলসের সাথে সম্পৃক্ত। কত টাকা? 12,000। তারপর আসো আর কি আছে আমাদের, পেকিং এক্সপেন্স। পেকিং কিসের জন্য পেকিং করি? বিক্রিত পণ্যগুলাকে, বিক্রয় করা হয়েছে যে পণ্য সেগুলা পেকিং করলে সেগুলো আমাদের অপারেটিং এক্সপেন্সের সেলিং ভাগে আসবে। কত? 9,000। তাহলে টোটাল এগুলো হলো সেলিং এক্সপেন্স। কত টাকা দেখি? 28,600। এখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাচ্ছি। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো সেলিংয়ের সাথে সরাসরি সম্পৃক্ত যে খরচগুলো, ওগুলো বাদ দিয়ে আর বাকি যে খরচগুলো আছে সেগুলোই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে। তাহলে আমরা দেখি কি কি আছে। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। ইন্স্যুরেন্স মানে কি? বিমা খরচ কত? 2,400। তারপর আছে কি? সাপ্লাইজ এক্সপেন্স। কিভাবে আমরা এখানে দেখো মাইনাস করে দেখিয়েছি কেন? কারণ আমাদের বলেছে সাপ্লাইজ আমাদের হাতে আছে 500, তাহলে 500 আমাদের মজুদ হিসেবে রয়ে গেছে। তাহলে আমাদের খরচ হলো কত? সাপ্লাই ছিল 2,000, সেখান থেকে আছে 500, বাকিটাই খরচ হয়ে গেছে। বাকি কত? 1,500। তারপর আসো স্যালারিজ এক্সপেন্স। স্যালারিজ এক্সপেন্স ছিল আমাদের রেওয়া মিলে ছিল 56,000, আর অ্যাডজাস্টমেন্টে বলেছিল 10,000 আমাদের পেয়েবল বকেয়া রয়েছে। তাহলে এই দুটো মিলিয়ে আমাদেরকে টোটাল স্যালারিজ এক্সপেন্স ধরতে হবে 66,000। তারপর আসো ইউটিলিটিস এক্সপেন্স। ইউটিলিটিস বলতে কি বোঝায় তা তো বললামই তোমাদেরকে, উপযোগ খরচ। যেমন ধরো ইলেকট্রিসিটি, গ্যাস, তারপরে পানি, টেলিফোন বিল ইত্যাদিকে বলা হয় ইউটিলিটিস এক্সপেন্স। কত আছে? 18,000। আর কি আছে? রেন্ট এক্সপেন্স, ভাড়া খরচ। তারপর কি আছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশনটা আমাদের 400 টাকা করে মাসে ছিল, 12 মাসে 4 12 4800 টাকা। এই দেখো 4800 টাকা, এটা হলো স্টোর ইকুইপমেন্টের উপর ছিল। তাহলে আমার এখন অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ কোনগুলো? এটা ছিল হলো তোমার সেলিং খরচ, আর এইগুলো হলো অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ। এখন এইগুলোর সাথে এটা যোগ করে তারপর যেটা বেরোবে সেটাই হলো টোটাল অপারেটিং খরচ। কত? 1,45,300। এই 1,45,300 আমি কি করব? ওই যে গ্রস প্রফিট পেয়েছিলাম আগের পেজে, সেখান থেকে মাইনাস করব। মাইনাস করার পরে আমরা যে জিনিসটা পেলাম এটাকে বলা হয় তোমার অপারেটিং ইনকাম। কিন্তু এখানে কি ইনকাম হয়েছে? দেখো ব্র্যাকেট দিয়ে দেখিয়েছি, তার অর্থ কি? লস হয়েছে। এত বড় অঙ্কটায় যদি লস হয় কেমন লাগে বলো তো? আচ্ছা, লস হয়েছে। এবার আমরা দেখি এটা থেকে লেস করব আমরা নন অপারেটিং এক্সপেন্স। আরও এক্সপেন্স আমাদের আছে। দেখি নন অপারেটিং এক্সপেন্স কি আছে। নোটস পেয়েবলের উপর আমাদের ইন্টারেস্ট ছিল, সেটা নন অপারেটিং এক্সপেন্স। সেটা কত? 3,600। আর কি ছিল আমাদের? ও আচ্ছা, ইন্টারেস্ট এক্সপেন্সের উপরেই আবার বকেয়াও ছিল, বকেয়া ছিল 500। তাহলে টোটাল কত আমাদের? টোটাল হলো 4,100। এই দুটো মিলে লসের সংখ্যা আরও বাড়লো। কত হলো? 18,500। এবার দেখি লস কমানো যায় কিনা, নন অপারেটিং ইনকাম আছে কিনা। পরবর্তী পেজে যাই আমরা। এগুলো কিন্তু ইনকাম স্টেটমেন্টেরই অংশ। আমার এক পেজে জায়গা হচ্ছে না বলে 3টা পেজ লেগেছে।
এই যে দেখো অ্যাড নন অপারেটিং ইনকাম কত আছে দেখি, ইন্টারেস্ট রেভিনিউ আছে তোমার 4,500, আর আছে কি আছে রেন্ট রেভিনিউ ছিল কত, অ্যাডভান্স ছিল, আনআর্নড রেন্ট রেভিনিউ ছিল আমাদের 6,000 টাকা, এবং সেখান থেকে আমরা বলেছি 6,000 টাকা 18 মাসের জন্য দেওয়া হয়েছিল। তাহলে 18 মাসের জন্য যদি 6,000 টাকা দেওয়া হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, 18 দ্বারা 6,000কে ভাগ করতে হবে, এবং সেটা দেওয়া ছিল জুলাইয়ের 1 তারিখ থেকে। তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে দেওয়া হলে 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ 6 মাস। তাহলে আমাকে 18 দ্বারা 6,000কে ভাগ করে 6 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 2,000, অর্থাৎ 2,000 আমাদের ইনকাম হয়েছে। তাহলে আমাদের আগে যে লসটা হয়েছে সেখান থেকে এগুলো মাইনাস করলেই আমরা পাবো নেট ইনকাম নয়, নেট লস কত, একটু কমেছে আর কি 12,000। তাহলে আমাদের এত বড় অঙ্কটা করার পর বেরিয়েছে নেট লস 12,000। এবার আসো আমরা কি করব, ওনার্স ইকুইটি করে ফেলি। ওনার্স ইকুইটি তোমরা এখানে আলাদা করেও করতে পারো, আবার আমরা ব্যালেন্স শিটেও দেখাতে পারি। তো ব্যালেন্স শিটটা একটু লেন্দি না করে আমরা ওনার্স ইকুইটিটা কি করি, আলাদা করে সাধারণত বের করে ফেলি। দেখি ওনার্স ইকুইটি তো জানোই মালিকানা সত্ত্ব, মালিকের যে সত্ত্ব কি কিসের উপরে আছে সেগুলো আমরা যোগ বিয়োগ করে তারপরে এন্ডিং ওনার্স ইকুইটি বের করে ফেলবো। প্রথমে কি লিখবো আমরা, বিগিনিং, এই যে ক্যাপিটাল বিগিনিং কত আছে, এটা প্রশ্নে দেওয়া আছে 81,800। তারপর আমরা লেস করব কি, ড্রয়িং, এটাও প্রশ্নে দেওয়া আছে 12,000। তাহলে আমার ক্যাপিটাল থেকে ড্রয়িংস লেস করলে আমাদের থাকছে কত 69,800। আচ্ছা, এটার সাথে আমাদের প্রফিট হলে যোগ করতাম, বাট আমাদের প্রফিট হয়নি, আমাদের হয়েছে নেট লস। এই যে দেখো নেট লসটা আমরা কি করি, মাইনাস করি, লেস নেট লস কত 12,000, এই যে 12,000। এবার আমাদের এন্ডিং ক্যাপিটাল কত বেরিয়েছে, 57,800। তাহলে এটা মনে রাখবে, আমরা যখন ব্যালেন্স শিট করব সেখানে ওনার্স ইকুইটি এটা লিখব। তোমরা আবার ভাববা কিরে ক্যাপিটাল তো 81,800 দেওয়া, ম্যাডাম এই 57,800 কোত্থেকে লিখলো, এই যে আমরা এখানে যোগ বিয়োগ করে ওনার এন্ডিং, এই যে দেখো এন্ডিং দেখছো, এটা বছরের শেষে আমাদের ক্যাপিটাল দাঁড়িয়েছে 57,800, এটাই আমরা ব্যালেন্স শিটে দেখাবো। আবার আমরা ব্যালেন্স শিটে এই জিনিসটা ব্যালেন্স শিটেও করে দেখাতে পারতাম, তো আমরা ব্যালেন্স শিটটাকে লম্বা না করে এখানে আলাদা করে আমরা দেখিয়েছি। এবার আসো ব্যালেন্স শিটে যাই। তিশা কোম্পানি লিমিটেড ব্যালেন্স শিট অ্যাজ এট 31 ডিসেম্বর 2016। এবার আসো আমরা হেডলাইনটা লিখে ফেলি, ডিটেলস টাকা। তোমরা জানো ব্যালেন্স শিটের প্রথমে অ্যাসেটগুলো লিখতে হয়, তো লিখি অ্যাসেটসের ফার্স্ট আমরা কারেন্ট অ্যাসেটস লিখব। আমাদের কি কারেন্ট অ্যাসেটস আছে সেগুলো একটু দেখি। এগুলো কিন্তু প্রশ্ন থেকেই আনছি। ক্যাশে আছে তোমার 14,500। তারপর অ্যাকাউন্টস রিসিভেবল হলো 11,100। এন্ডিং ইনভেন্টরি তোমার 5,000। প্রিপেড ইন্স্যুরেন্স, আচ্ছা এখানে একটু বুঝার বিষয় আছে। তোমার প্রিপেড ইন্স্যুরেন্স 7,000 আমার রেওয়া মিলে আছে, আর এই 2,400 কিভাবে আসলো, এটা আমাদের অ্যাডজাস্টমেন্টে বলা আছে যে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড অ্যাট দ্য রেট অফ টাকা 200 পার মান্থ। তাহলে প্রতি মাসে যদি 200 এক্সপায়ার্ড হয় তাহলে 12 মাসে, 1 বছরে কত, 12 দুগুণে 2400, এভাবে 2,400 আসলো। তাহলে আমরা 7,000 থেকে 2,400 মাইনাস করলে পাচ্ছি 4,600। বুঝতে পেরেছ? আমি আরেকবার বলছি, এটা অ্যাডজাস্টমেন্টের, এই 2,400 হলো অ্যাডজাস্টমেন্ট থেকে এসেছে। কিভাবে? আমাকে বলেছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড অ্যাট দ্য রেট অফ টাকা
200 পার মান্থ, প্রত্যেক মাসে 200 টাকা করে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়। তাহলে 12 মাসে কত? 12 দুগুণে 2400। তাহলে এই 2400 আমরা 7000 থেকে মাইনাস করলাম, আমাদের আর রয়ে গেল প্রিপেড ইন্স্যুরেন্স তোমার 4600। আচ্ছা, তারপর সাপ্লাইজ। আচ্ছা, সাপ্লাইজ কিন্তু তোমার অ্যাডজাস্টমেন্টে বলেই দিয়েছে যে অ্যান ইনভেন্টরি কাউন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার শোজ টাকা 500 অফ সাপ্লাইজ ইন হ্যান্ড, অর্থাৎ হাতে আছে সাপ্লাইজ 500। তাহলে আমরা 500 লিখে ফেললাম। তারপর আসো টোটাল, এগুলো হলো যোগ করার পর কারেন্ট এসেট হলো 35,700। হ্যাঁ, এবার আসো আমরা ফিক্সড এসেট লিখব। ফিক্সড এসেট স্টোর ইকুইপমেন্ট আছে আমাদের 95,000, আর সেখান থেকে আমরা ডেপ্রিসিয়েশন লেস করব। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই যে 18,000, এটা কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া আছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা দায়ের দিকে থাকে। তো আমরা যখন স্টোর ইকুইপমেন্ট থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিব, তখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে নতুন যে ডেপ্রিসিয়েশন হবে এই দুটো যোগ করে তারপর বাদ দিতে হবে। তো আমাদের স্টোর ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েশন কত ধরবো আমরা? বলেছে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট অ্যাট দ্য রেট অফ টাকা 400 পার মান্থ। তাহলে প্রতি মাসে যদি 400 হয়, তাহলে 12 মাসে কত? 4 12 4800। এভাবে এখানে 4800 এসেছে। প্রতি মাসে 400 পার মান্থ বলছে। ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট অ্যাট দ্য রেট অফ টাকা 400 পার মান্থ। তাহলে পার মান্থে 400 হলে 12 মাসে 4 12 4800। তো আমরা 4800 আর এই 18,000 যোগ করে পাবো 22,800। এটা আমরা 95,000 থেকে মাইনাস করব। মাইনাস করার পর পেলাম আমরা 72,200। এটা হলো ফিক্সড এসেট। তাহলে আমরা এখন কি করব? কারেন্ট এসেট এবং ফিক্সড এসেট যোগ করে ফেলবো। যোগ করার পর টোটাল এসেট বেরোবে তোমার 1,07,900। এবার আসো আমরা অ্যাসেট দিকটা শেষ করলাম, আমরা লাইবিলিটিজের পোর্শনে যাই। হেডলাইনটা আমরা লিখে ফেললাম। আর লাইবিলিটিজের প্রথমে লাইবিলিটিজ এন্ড ওনার্স ইকুইটি, প্রথমে হলো তোমার কারেন্ট লাইবিলিটিস। কি আছে আমাদের কারেন্ট লাইবিলিটিসের? নোটস পেয়েবল, এটা প্রশ্নেই দেওয়া আছে 25,000। তারপর আছে তোমার অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল আছে 10,600। তারপর আছে তোমার আর্ন রেন্ট 6,000। এটা একটু বুঝতে হবে তোমাদেরকে। আর্ন রেন্টটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 6,000, বাট আমাদের আর্ন রেন্ট নিয়ে অ্যাডজাস্টমেন্টে একটা কথা বলেছে, ওই লাইনটা একটু বুঝে নাও, আমি বলছি। বলেছে আর্ন রেন্ট রিসিভড অন জুলাই 1, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ, এবং 2014 সালের জুলাইয়ের 1 তারিখে আর্ন রেন্ট রিসিভড হয়েছে 6,000 জুলাইয়ের 1 তারিখে। আর আমাদের অঙ্কটা হলো জানুয়ারি থেকে ডিসেম্বর। তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস? তোমার জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 6 মাস। কিন্তু এটা দিয়েছে বলছে এই যে 6,000 18 মাসের দিয়েছে। বলছে আর্ন রেন্ট রিসিভড অন জুলাই 1, 2014 ফর 18 মান্থস পিরিয়ড, অর্থাৎ 18 মাস সময়কালের জন্য 6,000 টাকা দেওয়া হয়েছিল। তাহলে আমাদের কিন্তু এই বছরে শুধুমাত্র 6 মাস আর্ন রেন্টটা দেখাইতে হবে। তাহলে আমরা এখন হিসাব করে বের করব 6,000 দেওয়া হয়েছিল 18 মাসের জন্য। তাহলে 18 দিয়ে 6,000কে ভাগ করলে পরে যা হবে সেটাকে গুণ করতে হবে 6 দিয়ে। গুণ করার পরে আমাদের 2,000 বেরিয়েছে। তাহলে আমরা এখন কি করব? লেস আর্ন 2,000। তাহলে আমাদের আর আর্ন রেন্ট থাকবে 4,000। ওকে, এবার আসো স্যালারিজ পেয়েবল। স্যালারিজ পেয়েবল মানে প্রদেয়, বকেয়া। এটা আমাদের অ্যাডজাস্টমেন্টে বলে দিয়েছে যে স্যালারিজ পেয়েবল টাকা 10,000 এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, বাট নট
রেকর্ডেড। তাহলে স্যালারিজ পেয়েবল 10,000 বকেয়া ছিল, এটা আমরা এখন রেকর্ড করলাম, অর্থাৎ বকেয়াটা লিখলাম। এছাড়া আরেকটা বকেয়া আছে, সেটা হলো ইন্টারেস্ট। 500 এক্রুড মানে বকেয়া, কার উপর? অন নোটস পেয়েবল ফর দ্য ইয়ার। কত? 500। এই হলো তোমার কারেন্ট লাইবিলিটিস টোটাল। কত? 50,100। এবার আমরা কি করব? এই যে ওনার সিকিউরিটিটা আমরা আগে করেছি না, ব্যাক পেজে আলাদা করে আমরা তোমার ওনার সিকিউরিটির এখন শুধুমাত্র তোমার এন্ডিং ব্যালেন্সটা বসিয়ে দিব। এই দেখো ওনার সিকিউরিটি আর এন্ডিং ব্যালেন্সটা ছিল তোমার 57,800। এবার আমরা কি করব? এই দুটো একসাথে যোগ করে ফেলবো। যোগ করে পরে আমরা পেলাম টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি কত? 1,07,900। আমাদের অঙ্ক এখানেই শেষ হলো। এবার যাবার পালা। যাবার আগে তোমাদের একটা কথা আমি প্রতি ক্লাসেই বলি, যে তোমরা যে কোনো অঙ্ক, যে কোনো বিষয় তোমাদের কারোর একটু চট করেই বুঝে যাও, তাড়াতাড়ি বুঝে যাও, কেউ কেউ আছো একটু সময় লাগে বুঝতে, তো এটা কোনো ব্যাপার না। যার সময় লাগে তার কাজ হলো বারবার প্র্যাকটিস করা। তাহলে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা, তবে সম্পূর্ণরূপে বুঝতে পারবা। আর কি বলবো, বৈশ্বিক এই সমস্যায় একটা কথা তো না বললেই নয়, সেটা হলো স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘরে থাকো। ধন্যবাদ।